প্রথম ওডিআইটা হেরে বাংলাদেশ সিরিজে প্রায় ব্যাকফুটে চলে গেছে। প্রথম ওডিআইয়ের হারার দোষটা যদি দেন, সোজা ব্যাটসম্যানদের দিকে আঙ্গুল উঠবে। সেখানে মিরাজ কাঠগড়ায় দাঁড়াবে, আফিফরা কাঠগড়ায় দাঁড়াবে এবং হৃদয়ের সোলো ব্যাটিং কাঠগড়ায় দাঁড়াবে এবং বাংলাদেশের ওপেনিং প্লেয়ারের কাঠগড়ায় দাঁড়াবে। কারণ তানজিদ তামিম আউট হওয়ার পর শান্ত যেভাবে আউট হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা সবাই জানেন যে শান্ত লাস্ট 14টা ইনিংসে শান্তর এভারেজ যেখানে 14.33 এবং 0 রানে আউট হয়ে গেছে 4বার। দ্বিতীয় ম্যাচেও যদি শান্ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখে, তাহলে শান্তর উপর তো অবশ্যই আপনি আমি সবাই আশা হারাবই। এবং সেই সাথে তানজিদ তামিম যদি বেখেয়ালিভাবে আউট হয়ে যায়, তাহলে তা আরও সর্বনাশ। কারণ তামিম এবছরে বাংলাদেশের সেরা একজন ওপেনিং পারফর্মার। যেখানে সাইফ হাসান ব্যর্থ হইতে হইতেও সফলতা দেখালো, কিন্তু দলকে জয়েন দিতে পারলো না। সেট হওয়ার পর একটা বিলাসিতা আউট হয়ে দলকে বিপদে ফেলাই গেল। সেখান থেকে কিভাবে দলকে টেনে তুলবে এবং টপ 3-র উপর অনেকটাই নির্ভর করবে এই দ্বিতীয় ওয়ানডেতে। যদি দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের টপ 3 ভালো পারফরমেন্স না করে, তাহলে বাংলাদেশ কোনোভাবেই ভালো রানে পেরোবে না। কারণ ইতিমধ্যেই আপনাদের একটা নিউজ দেওয়া হয়ে গেছিল যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো লাস্ট যে কয়েকটা ম্যাচ হয়েছে সেখানে মনে হয় অল আউটই হয়েছে বেশিরভাগ। শুধু একবারই দুইবারই মনে হয় অল আউট হয় নাই, এমন একটা ইতিহাস বাংলাদেশ গড়ে ফেলছে। সেখান থেকে বাংলাদেশকে এই দ্বিতীয় ওডিআইতে যদি জিততে হয়, ম্যাচে ফিরতে হয়, তাহলে বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। তাহলেই বাংলাদেশ ম্যাচ জিতবে, এমনটাই মনে করে সাইফ হাসান। এবং দ্বিতীয় ম্যাচটা যদি জিততে না পারে, তাহলে বাংলাদেশ সিরিজ হারাবে। সেই সাথে দ্বিতীয় ম্যাচ যেহেতু লিটন কুমার দাসের একটা অনন্য বিজয়ী ম্যাচ, সেখানে লিটন কুমার দাসও চায় যে দ্বিতীয় ম্যাচে তার 100তম ম্যাচটাকে রাঙিয়ে বাংলাদেশকে সিরিজে ফেরাইতে। এবং একাদশে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের? সেখানে হতে পারে সৌম্য সরকার, সেখানে হতে পারে আফিফ হোসেন ধ্রুব। দেখেন, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, যতগুলো ভালো ক্রিকেট প্লেয়িং নেশন আছে, সেই নেশনগুলোতে যদি কোনো ক্রিকেট প্লেয়ার একবার দল থেকে বাদ পড়ে আবারও সুযোগ পায়, তাহলে ওই ক্রিকেটটা তার সর্বস্বটা দিয়ে খেলে আবার দলে পাকাপোক্ত জায়গা করে। কিন্তু আমাদের আফিফরা যখন দলে সুযোগ পায়, অনেক সমালোচনার মধ্য দিয়ে পারফরমেন্স না করেও কিন্তু তারা ন্যাশনাল টিমে এসে নিজেদেরকে আবার হারিয়ে খোঁজে। বাংলাদেশের ন্যাশনাল টিম বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এস্টাবলিশ হওয়ার জায়গা, আর অন্যান্য ক্রিকেটাররা অন্যান্য ক্রিকেট প্লেয়িং নেশনের ক্রিকেটারদের কাছে ঘরোয়া ক্রিকেটে প্রিপারেশন হয়ে ন্যাশনাল টিমে জ্বলে ওঠার জায়গা। পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকান, কিছু তরুণ ক্রিকেটার অবশ্য যারা আগুনের গোলা, তারা কিন্তু ঘরোয়া ক্রিকেট থেকেই আগুন নিয়ে এসে এখানে গোলা ফুটাইতেছে। অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা 250 রান ডিপেন্ড করতে পারে না। তো দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরবে মুস্তাফিজ, এবং সেই সাথে সৌম্যর ফেরানো জোরালো একটা দাবি জানাচ্ছি। কারণ সৌম্য সরকার যে ধরনের ফর্মে আছে, যে লেভেলে ফর্মে আছে, সৌম্য সরকারকে অবশ্যই ন্যাশনাল টিমের একাদশে ফেরানো উচিত, যেখানে আফিফ অথবা শান্তর রিপ্লেসমেন্ট হিসেবে। দেখেন, সৌম্যকে সবাই ওপেনিংয়ে চিন্তা করি আমরা, কিন্তু সাইড তো ওয়ান ডাউনেও ব্যাটিং করতে পারে, সেই সাথে সৌম্য ওয়ান ডাউনেও খেলতে পারে। সো এই দুই পারফর্মারকে বাংলাদেশ দলে নেওয়া দরকার। যেহেতু এখানে বলা হয়েছে যে 2027 সালের আগে আর কোনো নতুন প্লেয়ারকে ট্রাই করা হবে না, সেহেতু আমার মনে হয় এই প্লেয়ারগুলোকে ট্রাই করানো দরকার। এবং বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার বিশেষ করে এতটাই দুর্বল হয়ে গেছে যে লাস্ট 20-25 বলে আমরা 40 রান করতে পারতেছি না। আমাদের অবস্থা এমনই করুণ হয়ে গেছে। হবেই না বা কেন? যাদেরকে দিয়ে লোয়ার মিডল অর্ডারে ট্রাই করা হয়, আফিফ, অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, ঘরোয়া ক্রিকেটে এই ক্রিকেটারগুলার কেউই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে না। সেখানে ন্যাশনাল টিমে এসে তারা 7 নম্বরে ব্যাটিং করে। অথচ ঘরোয়া ক্রিকেটে যে ক্রিকেটারগুলা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে, তাদেরকে ন্যাশনাল টিমে ওই পজিশনে নিয়ে আসা হয় না। বাংলাদেশ টিমের একটা রোগ কি জানেন? যে বাংলাদেশ টিমের সে আদিকাল থেকেই রোগ, যে ক্রিকেটারটা যে পজিশন অনুযায়ী খেলতে পছন্দ করে, সেই ক্রিকেটারকে নির্বাচকরা দলে নিয়ে আসে না। নির্বাচকরা কি করবে? 15-20টা ওপেনারকে সিলেক্ট করবে, সেই ওপেনারগুলোকে নিয়ে আসে মিডল অর্ডার, একবার লোয়ার মিডল অর্ডার, একবার ওপেনিং, একবার ওয়ান ডাউন, একবার 9 নাম্বার, এমনকি 11 নম্বর ব্যাটার পর্যন্ত খেলা দিতে তারা প্রস্তুত থাকে। যার কারণে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হয়েছে একদম অসহায়। সো দ্বিতীয় ম্যাচেও যদি এই ধরনের ধারাবাহিকতা আমরা দেখি, তাহলে ঘরের ম্যাচে নিউজিল্যান্ডের ডি ক্যাটাগরির টিমের সাথে আমাদের হারতে হবে।